নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকের দেশ দুনিয়া কলকাতার যে এপিসোড আমরা দেখাই নিয়মিত, সেই এপিসোডের আমাদের আলোচনা একজন ব্যক্তিকে কেন্দ্র করে। ব্যক্তির নামটি হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী। কেন হেমন্ত বিশ্ব শর্মাকে আলোচনা জন্য বেছে নিয়েছি, তার অনেক কারণ রয়েছে। আমাদের রাজ্যের এক নেতার সঙ্গে, তার চরিত্রের সঙ্গে তার সামঞ্জস্য রয়েছে, কিন্তু এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা আলোচনায় উঠে এসছেন একটাই কারণে। আসামের মধ্যে অদ্ভুতভাবে তিনি বাঙালি এবং মুসলমানদের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। একের পর এক বিভিন্ন জেলায় আমরা দেখলাম, ধুবড়ি থেকে শুরু করে গোয়ালপাড়া, বিশ্বনাথ, বাঙালিদের, আরও সুনির্দিষ্ট করে বললে বাঙালি মুসলিমদের টার্গেট করে বাড়ি ভাঙা হচ্ছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার যে র্যালি করেছিলেন 16 তারিখে, সেই র্যালি থেকে ঘোষণা করেছিলেন যে কিভাবে আসামে হেমন্ত বিশ্ব শর্মা এনআরসির নামে 12 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছেন। বস্তুতপক্ষে সংখ্যাটি আরও অনেক বেশি। এবং হেমন্ত বিশ্ব শর্মা যে ঘৃণার রাজনীতি করছেন, সেই রাজনীতি কখনো সম্প্রতি যদি আসামের ইতিহাস আমরা দেখি, তাহলে বিগত 30 বছরের মধ্যে কিন্তু সেই ধরনের ঘৃণার রাজনীতি কিন্তু আমরা দেখতে পাইনি। এর অন্যতম কারণ হচ্ছে 2026-এ আসামেও পশ্চিমবঙ্গের মতো বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন একা হেমন্ত বিশ্ব শর্মা তার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন এবং তিনি জেতার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন। হেমন্ত বিশ্ব শর্মার নাম কিন্তু খুব বেশি বাঙালি জানতেন না, যারা পশ্চিমবঙ্গে বা অন্য জায়গায় থাকেন। আসামের বহু মানুষ আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি দেখেন নিয়মিত। বাঙালি আছেন, অহমিয়া রয়েছেন। আমি প্রথমেই বলতে চাই, আমি দীর্ঘদিন আসামে সাংবাদিকতা করেছি দি টেলিগ্রাফ পত্রিকার, দীর্ঘদিন বিহারে সাংবাদিকতা করেছি। আই এম নাইদার এগেনস্ট অহমিয়া নর এগেনস্ট বিহারি। আমি কখনোই বাঙালি বা বিহারি, বাঙালি হিসেবে বিহারি বা অহমিয়াদের বিরুদ্ধে কখনোই নয়। দে আর দ্য ফাইনেস্ট পিপল, ফাইনেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া। বস্তুত আমার অহমিয়া ভাষা বুঝতে পারলেও বলতে মুশকিল হয়, তাই জন্য হিন্দিতে বলছি। बिहारी लोग और अहमिया बहुत अच्छा आदमी है, ना ही कभी बंगाली का खिलाफ इतना बोलते हैं, इतना आवाज सुनते हैं, ना इतना क्रोध और इतना हेट मॉन्गरिंग जिस तरीका से हेमंत बिश्व शर्मा कह रहे, ऐसा कभी नहीं किया है। আমি এই আজকের এপিসোডটা দেখার আগে আপনাদের বলবো, আপনারা ঠিক যেভাবে সাপোর্ট করছেন, চ্যানেলটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, আশা করি এটাও করবেন এবং বিস্তারিত দেখবেন, পুরোটা দেখবেন, যাতে হেমন্ত বিশ্ব শর্মার মতো একজন মানুষ, যে বারবার দল বদলেছেন, বারবার তার নামে একাধিক স্ক্যাম, একাধিক টাডা থেকে শুরু করে সারদা, বারবার নানা অভিযোগ এসছে, উলফার ঘনিষ্ঠতার অভিযোগ এসছে, বারবার তিনি দল বদল করতে করতে আজকে আসামের চিফ মিনিস্টার হয়েছেন এবং যতবারই তার উপর এই ধরনের অভিযোগ আসে তিনি একেবারে উল্টো দিকে ঝাঁপ মারেন। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। হেমন্ত বিশ্ব শর্মার জন্ম 1969 জোরহাটে। বাবা মা দুজনেই বিখ্যাত লেখক ছিলেন। কৈলাসনাথ শর্মা বাবার নাম, মা মৃণালিনী দেবী। তিনি অহম সাহিত্য সভা, অর্থাৎ আসামিয়াদের যে অত্যন্ত গর্বের জায়গা যে সাহিত্য সভা, সেই সাহিত্য সভার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রথম দিকে তিনি স্কুলে পড়াকালীন, সেই সময় অর্থাৎ 70-এর শেষের দিকে 78-79 যখন আসামে প্রচণ্ডভাবে অ্যান্টি বেঙ্গলি একটা আন্দোলন শুরু হয়, কারণ আমরা জানি 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ থেকে দলে দলে হিন্দু এবং মুসলিমরাও কিছু অংশ আসামে প্রবেশ করে। উল্টো দিকে আসামের বিরাট অংশে করিমগঞ্জ থেকে শুরু করে ওদিক ধুবড়ি পর্যন্ত মুসলিমদের আবাদি, অর্থাৎ জনসংখ্যা তারা ছিলই, তারা ইন্ডিজিনাস পিপুলের মতো, তারা প্রায় 100, 150, 200 বছর ধরে আসামে বাস করছেন। অহমিয়া মুসলিম রয়েছেন
এই বাঙালিদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল আসু, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, হেমন্ত বিশ্ব শর্মা স্কুলে পড়াকালীন তাদের সাথে যুক্ত হন এবং তাদের বিভিন্ন লিফলেট বিলি করতেন। তখনই তিনি প্রফুল্ল মহান্তি এবং ভৃগু ফুকনের সংস্পর্শে আসেন। আমরা জানি দুজনেই অত্যন্ত একসময় জঙ্গি ছাত্রনেতা ছিলেন। আসামের অবস্থা ভয়ঙ্কর হয়েছিল, বহু বাঙালি দেশ ছেড়ে পালায়। কেন্দ্রীয় সরকার নানা রকম দমনমূলক ব্যবস্থা নেয়, বিশেষ করে ইন্দিরা গান্ধী আসার পরে ক্ষমতায় আসামে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হয় এবং আসামে সেই কংগ্রেস সরকার নানা রকম ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত অসম অ্যাকর্ড হয়, যে কোন সাল পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছেন বাংলাদেশের মানুষ, বাঙালি বা অন্যরা, আমরা তাদের অহমিয়া বলে গ্রহণ করতে পারবো না, আসামের মানুষ বলে গ্রহণ করতে পারবো, সিটিজেনশিপ দেবো। এই নিয়ে আসামে বিস্তারিত আছে, আজকে সেই জায়গায় যাব না। এনিওয়ে, এরপরে হেমন্ত বিশ্ব শর্মা তিনি পড়াশুনো করতে যান গৌহাটির কটন কলেজে। তো আশু যখন কিছুটা দুর্বল হয়ে যায়, তখন উলফা, আপনারা সকলেই জানেন, উলফা উদ্ভব ঘটে এবং তারা লেফটিস্ট অর্গানাইজেশন। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আসামকে একটি বিচ্ছিন্ন স্বাধীন রাষ্ট্র তৈরি করার সংকল্প নেয়। হেমন্ত বিশ্ব শর্মা কটন কলেজের জেনারেল সেক্রেটারি হন এবং উলফার সঙ্গে যুক্ত ছিলেন। তখন তার সাথে ভৃগু ফুকনেরও যোগাযোগ ছিল, কিন্তু সরাসরি উলফা সাথে তিনি সংস্পর্শে আসেন এবং 1991-এ হেমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট করা হয় এবং তার ক্যান্টিনে তিনি প্রায় 25 রাউন্ড কার্তুজ লুকিয়ে রেখেছিলেন। তিনি আর্মস অ্যাক্টে তার বিরুদ্ধে কেস হয়, টাডা কেস হয়, একাধিক টাডা কেস হয় চাঁদমারি পুলিশ স্টেশনে, এবং ধরা পড়েন কি না অবাঙালি ব্যবসায়ীর কাছ থেকে তিনি মানি এক্সটর্শন করেছেন উলফাকে সাহায্যের জন্য 90 লক্ষ টাকা। তার জন্য 15 দিন তার জেল হয় এবং ওই সময় অর্থাৎ 89, 90, 91 অপারেশন রাইনো করা হয়েছিল আসামে 1990 সালে। ওই সময় কংগ্রেস নেতা মহেন্দ্র শর্মা উলফাদের হাতে খুন হয়েছিলেন এবং এই খুনে হেমন্ত বিশ্ব শর্মার নাম উঠে আসে, যেটা আজকে শিবসাগরের এমএলএ অখিল গগৈ, তিনি নির্দল না হলেও তার একটি দল আছে, রাইজের দল অর্থাৎ জনগণের পার্টি, তিনি একা বিধায়ক। তিনি একাধিকবার বলেছেন এবং পরে প্রফুল্ল মহান্তও 2019 সালে এই কথা উল্লেখ করেছেন যে ওই খুনে তার হাত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, যখন টাডা কেস জারি হলো এবং একটা পলিটিক্যাল মার্ডার, ওই সময় কংগ্রেসের রাজত্ব, হিতেশ্বর শইকীয়া ছিলেন শিবসাগরের ওই অঞ্চলের নেতা। শিবসাগর বড় জেলা, জোরহাট শিবসাগর নিকটবর্তী, আসাম যারা জানেন আপার আসামে। এবং হেমন্ত বিশ্ব শর্মা অরিজিনাল বাড়ি জোরহাট। জোরহাট থেকে হিতেশ্বর শইকীয়ার বাড়ি আমি গেছি, দেখেছি, তার মারা যাওয়ার পরে অবশ্যই, খুব বেশি না, ঘন্টা দেড়েক লাগে জোরহাটে থেকে। তা হিতেশ্বর শইকীয়ার হাত ধরে হেমন্ত বিশ্ব শর্মা এই টাডার কেসের হাত থেকে বাঁচতে কংগ্রেসে যোগদান করেন। অর্থাৎ আশু, তারপর উলফা, তারপর টাডা কেস, পলিটিক্যাল মার্ডার, জয়েন টু কংগ্রেস। এই হচ্ছে তার প্রাথমিক পর্ব এবং ভীষণ লয়াল হয়ে যেতে পারেন। আজকে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা দেখি নরেন্দ্র মোদী, অমিত শাহ লয়াল, ঠিক সেইভাবে তিনি লয়াল হয়ে গিয়েছিলেন হিতেশ্বর শইকীয়ার সঙ্গে। এর পরবর্তীকালে অদ্ভুতভাবে আমরা দেখলাম তার বিরুদ্ধে ধীরে ধীরে মামলাগুলো হালকা হতে থাকলো। কংগ্রেস এরপরে ওই সময় অর্থাৎ পরবর্তীকালে আবার প্রফুল্ল মহান্ত চিফ মিনিস্টার হন, তার বিরুদ্ধে আবার হিতেশ্বর শইকীয়াকে হারিয়ে আবার নতুন করে রিওপেন হয় কেসগুলো। কিন্তু 2001 সালে মাথায় রাখুন, 1996 সালের ইলেকশনে কংগ্রেস যখন জয়েন করিয়ে ক্যান্ডিডেট করে দিল হেমন্ত বিশ্ব শর্মাকে, মাত্র 30 বছরেরও বয়স কম, তার 27 বছর বয়স বলা চলে, তখন কিন্তু দাঁড় করালো কার এগেনস্টে জানেন? একসময় তার যে মেন্টর ছিল ভৃগু ফুকন, তার বিরুদ্ধে। ভৃগু ফুকনের কাছে হিতেশ্বর শইকীয়া পরাজিত হলেন, জুলুকবাড়ি কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন, ওই জুলুকবাড়ি কেন্দ্রে পরাজিত হলেন। কিন্তু 2001 সালে ওই ভৃগু ফুকনকে, যে ওই সময় 79-এ অর্থাৎ 1969 সালে স্পট করেছিলেন হিতেশ্বর শইকীয়াকে,
সেই এই সরি কাট 1969 সালে যে ভৃগু ফুকন স্পট করেছিলেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মাকে, ভৃগু ফুকন তার বিরুদ্ধে 1995-96 সালে প্রথম ভোটে দাঁড়ালেন, তারপর 2001 সালে কংগ্রেসের হয়ে তাকে হারিয়ে দিলেন এবং জুনিয়র মিনিস্টার হলেন 2010 সালে। অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গেলেন তরুণ গগৈয়ের। তরুণ গগৈ তখন আসামের কংগ্রেসের চিফ মিনিস্টার। এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম কংগ্রেস তো বহু পাপ করেছে, সেই পাপের মধ্যে আস্তে আস্তে তার টাটা কেসের ফাইল গায়েব হয়ে গেল, তার মার্ডার কেসের ফাইল গায়েব হয়ে গেল। এইভাবে উনি পূর্ণমন্ত্রী হয়ে গেলেন 2005-06 সাল থেকে, ফুল মিনিস্টার আর প্রতিমন্ত্রী নয়। এবং তরুণ গগৈয়ের একেবারে ছায়া সঙ্গী, ভয়ঙ্কর পাওয়ারফুল মিনিস্টার। টাটা কেসের মধ্যে হাওয়া হয়ে গেছে, পলিটিক্যাল মার্ডার কেস হাওয়া হয়ে গেছে, মানে কেস আর উঠছে না। আপনি ভেবে দেখুন জার্নিটা, আপনারা ভাবুন জার্নিটা কি করে। এরপরে একাধিক পিআইএল হয় এবং 2009 সালে পুনরায় সেই কেসটাকে রিওপেন করার নির্দেশ দেয় আদালত। কি হয়েছিল আমি একটুখানি পড়ে শোনাচ্ছি, একটি খবরের কাগজের ক্লিপিং থেকে, অবশ্যই একটি আসাম ভিত্তিক খবরের কাগজের ক্লিপিং। দ্য গৌহাটি হাইকোর্ট on August 19, 2009 had directed the then Congress government in Assam to furnish records of the two Tada cases registered against Hemant Biswa Sharma, who was then the state's health and family welfare minister. A division bench of the Guwahati High Court, comprising then acting Chief Justice Ranjan Gogoi, mind the name, and Justice Bojendra Prasad Kataki, passed the order after hearing a PIL filed by a former Bihar MP, BJP MP, Sukhdev Paswan, seeking reopening of the two cases against Hemant Biswa Sharma. BJP কিন্তু কেসটা খুলিয়েছিল। However, the Guwahati court later acquitted Hemant Biswa Sharma in both the cases, as the case diaries relating the two Tata cases against him went missing. অর্থাৎ টাটা কেসের সেই ফাইলই আর পাওয়া গেল না হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। আপনারা ভাবতে পারছেন? এইভাবে একের পর এক হেমন্ত বিশ্ব শর্মার বিভিন্ন কেসের ফাইল গায়েব হয়েছে, আমরা দেখেছি। এবং যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা এই খেলার মাস্টার, নর্থ ইস্ট নাও, আমি খবরের কাগজ যেটাকে কোট করলাম, এরপরে যেটা হলো হেমন্ত বিশ্ব শর্মা তো পাওয়ারফুল মিনিস্টার হয়ে গেলেন কংগ্রেসের, এবং কংগ্রেস তার পাশে যেভাবে দাঁড়ালো, হেমন্ত বিশ্ব শর্মা তখন বিজেপি সবেমাত্র একটু আরএসএস ফুটিংস করছে, আরএসএস সেখানে ঘাঁটি গাড়ছে। আসামের যে মুসলিম মেজর 30%-এর ওপর মুসলিম, পরে আরএসএস দখল নেওয়ার চেষ্টা করছে। তরুণ গগৈয়ের মন্ত্রিসভায় আবার তিনি মন্ত্রী হলেন এবং ওই সময় অর্থাৎ 2011 থেকে তিনি আবার মিনিস্টার হলেন। তখন আমরা দেখলাম অদ্ভুতভাবে আরও কিছু স্ক্যামে এই হেমন্ত বিশ্ব শর্মা ফেসে গেলেন। তার মধ্যে একটি হচ্ছে লুইস বার্গার স্ক্যাম। কংগ্রেসের দুটি রাজ্য গোয়া এবং আসামে পানীয় জল সরবরাহের যে কারবার অর্থাৎ সংস্থা, সেটা আমেরিকান একটি সংস্থা, লুইস বার্গার তার অর্ডার পেয়েছিল, তার একটা স্ক্যাম হয়, সিবিআই এনকোয়ারি শুরু হয় এবং সেই লুইস বার্গার স্ক্যাম্পে হেমন্ত বিশ্ব শর্মা ফাঁসলেন। সিবিআই এনকোয়ারি হলো, তার বাড়িতে হানা হলো। তার কিছুদিনের মধ্যেই তিনি বললেন আমি আর ভোটে দাঁড়াবো না যতক্ষণ না আমি নির্দোষ প্রমাণিত হতে পারি। 2014 সালে নরেন্দ্র মোদী এন্ট্রি নিয়েছেন ভারতীয় রাজনীতিতে, হিন্দুত্ব ধ্বজাধারী নরেন্দ্র মোদী আদানির প্লেনে করে ভারতীয় রাজনীতিতে পদার্পণ করেছেন। এবং হেমন্ত বিশ্ব শর্মা ওই 2024 সালে, আজকে যেরকমভাবে আপনারা শুভেন্দু অধিকারীর পুরনো যদি রেকর্ডগুলো দেখেন, প্রবলভাবে বিজেপি বিরোধী, প্রবলভাবে নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি একটা হিন্দুত্ববাদী শক্তি বলে আক্রমণ করছে, ঠিক সেই একই কাজ হেমন্ত বিশ্ব শর্মা করতেন এবং তিনি বলেছিলেন আমি 100% কংগ্রেস। কিন্তু ফেসে গেলেন সারদা চিটফান্ড কেসে। তার বাড়িতে হানা হলো সিবিআইয়ের, তার স্ত্রীর অফিসে হানা হলো। হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একটি টিভি চ্যানেল আছে, খবরের কাগজ আছে এবং তিনি যথেষ্ট প্রতিপত্তিশালী বড় লোক মহিলা, তার পরিবার।
হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু তখন ফিনান্স অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রির মধ্যে ঢুকে পড়েছে এবং এই হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জমি স্ক্যাম অর্থাৎ জমি নিয়ে সেগুলো কম দামে কিনে বিক্রি করেছেন, তার শ্বশুর বাড়ি বিভিন্ন নামে নিয়েছেন, বেনামি নিয়েছেন, তার নামে আবার স্ক্যাম উঠতে শুরু করলো এবং হেমন্ত বিশ্ব শর্মার ক্রমশ গলায় ফাঁসের মতো স্ক্যাম। সারদা সুদীপ্ত সেন বলেই বসলেন যে 3 কোটি টাকা নিয়েছিলেন সিবিআইয়ের কাছে। হেমন্ত বিশ্ব শর্মার তখন আজ অ্যারেস্ট হয় কি কাল অ্যারেস্ট হয়। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর নামেও এবং তৃণমূলের একাধিক নেতার নামে একই সময় সারদা স্ক্যামে অভিযোগ উঠেছিল, বেশ কজন অ্যারেস্টও হয়েছিলেন, জেলেও গেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সারদা স্ক্যামে কারুর কোনো সুদীপ্ত সেন আর অর্পিতা পার্থ চ্যাটার্জি ছাড়া, তাও পার্থর বাড়ি থেকে পাওয়া গেছিল নোট, অন্য ব্যাপার, সেটা শিক্ষা স্ক্যাম, কিছুই হয়নি। হেমন্ত বিশ্ব শর্মা ওই সময় কংগ্রেসের একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছিলেন, কারণ মনমোহন সিং ছিলেন রাজ্যসভা থেকে নির্বাচিত আসামের এমপি, আরেকটি আসন সোনিয়া গান্ধীর যিনি পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন আহমেদ প্যাটেল, তাকে জেতাতে হতো, কিন্তু কংগ্রেসের সেই সংখ্যক এমএলএ ছিল না। ফলে হেমন্ত বিশ্ব শর্মার ক্রমশ দাবিদারি বাড়তে থাকে যে তাকেই চিফ মিনিস্টার করতে হবে। শেষ পর্যন্ত কংগ্রেসের 2011 সালে যখন কাকে করা যায় সেটা নিয়ে গুলাম নবী আজাদকে সোনিয়া গান্ধী পাঠিয়েছিলেন। সোনিয়া গান্ধী গুলাম নবী রিপোর্ট করেছিলেন যে হেমন্তের পক্ষে বেশি বিধায়ক এবং 2টো টার্ম হয়ে গেছে তরুণ গগৈয়ের, হেমন্ত বিশ্ব শর্মাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু রাহুল গান্ধী তাকে ছাড়তে চাননি। হেমন্ত বিশ্ব শর্মা পরবর্তীকালে একাধিকবার রাহুল গান্ধীর বাড়িতে দেখা করেন এবং আমরা সকলেই জানি হেমন্ত বলেছেন যে রাহুল আমার সাথে কথা বলতে বলতে কুকুরকে বিস্কুট খেতে দিচ্ছিল এবং সেই বিস্কুট থেকে চা চক্রে আমাকেও খেতে বলে, আমি প্রচন্ড অপমানিত হয়েছিলাম। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বুঝতে পারছিলেন তিনি ক্রমাগত ফেঁসে যাবেন, যে কারণে তিনি তলে তলে ওই সময় আসামের যিনি ইনচার্জ ছিলেন আরএসএস এবং বিজেপি রাম মাধব, তার সাথে যোগাযোগ করেন এবং করে হেমন্ত বিশ্ব শর্মা প্রায় জয়েন করে ফেলেছিলেন বিজেপিতে। কিন্তু আজকের বিজেপি যে 2 কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কিরণ রিজিজু, তারা হেমন্তের বিরুদ্ধে জানেন যে এ একেবারে দুর্নীতির পঙ্কে নিমজ্জমান এবং হেমন্তের বিরুদ্ধে বুকলেট জারি করে যে একে দলে নেওয়া চলবে না। হেমন্তর সিবিআই ফাঁস চেপে ধরেছে, সর্বানন্দ সোনোয়াল কিরণ রিজিজু প্রেস কনফারেন্স করে দিয়েছে, বুকলেট বার করে দিয়েছে। ফলে সাময়িকভাবে হেমন্ত বিশ্ব শর্মা রাম মাধবকে ধরলেও বিজেপিতে যেতে পারেনি। তিনি যোগাযোগ করলেন অমিত শাহর সাথে এবং পরবর্তী অধ্যায় আমরা জানি 2016 ইলেকশনের আগেই হেমন্ত বিশ্ব শর্মা চলে গেলেন বিজেপিতে। 2016 সালে হেমন্ত বিশ্ব শর্মাকে গুটি সাজানোর দায়িত্ব দেওয়া হলো। সর্বানন্দ আসামে কংগ্রেসের শাসনের অবসান ঘটল, কারণ তরুণ গগৈ তার ছেলে গৌরব গগৈকে করতে চান মুখ্যমন্ত্রী, সামনে রেখে ইলেকশন করতে চান। আর হেমন্ত বিশ্ব শর্মা তার প্রবল প্রতিপক্ষ। হেমন্ত বিশ্ব শর্মা বুঝতে পারছিলেন যে তিনি যদি কংগ্রেসে থাকেন তাহলে তার জেল যাওয়া পাক্কা, তাহলে কি করা যায়, তাহলে কংগ্রেসে যেতে হবে। এর আগে কংগ্রেসে গিয়ে যেরকম তিনি উলফাতে যখন ছিলেন টাটা কেসের ফাইল হাফিস হয়েছিল, সেরকম সিবিআই কংগ্রেসে চলে আসার পরে সিবিআই তার সারদা চিটফান্ড কেসে এবং লুইস বার্গার স্ক্যামের ক্ষেত্রে যে ফাইল ছিল সেগুলো কিন্তু সব গায়েব হয়ে গেল, হাফিস হয়ে গেল। হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি তখন প্রায় রাজা। নর্থ ইস্টার্ন স্টেটে 2খানা রাজ্যে অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা থেকে কংগ্রেসকে প্রায় তুলে দিলেন। অরুণাচলের কংগ্রেস চলে গেল বিজেপিতে, ত্রিপুরার কংগ্রেস চলে গেল বিজেপিতে। হেমন্ত বিশ্ব শর্মা 2016 সালে 3টে মিনিস্ট্রি নিয়ে সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি হলেন। তার হাতে ফিনান্স অর্থাৎ অর্থমন্ত্রক, হেলথ এবং এডুকেশন। হেমন্ত বিশ্ব শর্মার লক্ষ্য ছিল কিন্তু চিফ মিনিস্টারের কুর্সি। কংগ্রেসের আমলে তিনি 2011 সালে নানাভাবে চাপ সৃষ্টি করে সোনিয়া গান্ধীকে ম্যানেজ করে আহমেদ প্যাটেলকে রাজ্যসভায় জিতিয়ে যেটা করতে পারেননি, এইবার বিজেপির মধ্যে দলে থেকে আস্তে আস্তে সেটা করতে শুরু করলেন। ইলেকশনের আগে বলে বসলেন 2021 ইলেকশনের আগে যে আমি গুটিয়ে নেব, আমি সন্ন্যাস নেব, আমি ছেড়ে দেব। বিজেপি নেতৃত্ব দেখলো হেমন্তকে ডিল করতে গিয়ে তারা একবার সারদা স্ক্যামের ফাইল সরিয়ে দিয়েছে, হেমন্তকে কিচ্ছু করা হয়নি। বইয়ের অফিস রেড হয়েছিল, তার বাড়ি রেড হয়েছিল। লুইস বার্গার স্ক্যামের ফাইল হাফিস হয়ে গেছে। 2021 সালে তারা হেমন্তর কাছে বিজেপি নেতৃত্ব সারেন্ডার করলো। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার হলেন আসাম।
চিফ মিনিস্টার হওয়ার পরে হেমন্ত বিশ্ব শর্মা যেটা করলেন, শুনুন, উনি কিন্তু ডাক্তার নন, ডক্টরেট লেখেন, ডক্টরেট ডিগ্রিধারী, উনি লয়ার, প্র্যাকটিশনার লয়ার। ওখানকার সমস্ত সংবাদ মাধ্যম আসামের তাদেরকে নিজের ফোল্ডে নিয়ে এলেন, তাদের বিজ্ঞাপন দিতে শুরু করলেন। ফলে আসামে কোনো সংবাদ মাধ্যম হেমন্তের বিরুদ্ধে টু শব্দটি করে না। এবং তার বিরুদ্ধে অন্যান্য যে স্ক্যাম ছিল, জমি কেলেঙ্কারি ইত্যাদি সমস্ত ফাইল সব মুখ বন্ধ। আপনি চট করে সার্চ করলে কিন্তু হেমন্তের বিরুদ্ধে কিচ্ছু খুঁজে পাবে না, গুগলে না অন্য জায়গায়। আমার এই রিসার্চ করতে বেশ কদিন সময় লেগেছে, যে কারণে শনিবার দিন আমরা ভিডিও আপলোড করতে পারি। কিন্তু 2026-এর ইলেকশনের আগে থেকেই হেমন্ত শুরু করলেন নতুন খেলা। তাতে তিনি বুঝতে পারলেন যে হিন্দুদের বেশিরভাগ ভোট তিনি যদি করাতে না করতে পারেন আসামে, তার মধ্যে বাঙালি হিন্দু আছে, অহমিয়া হিন্দু আছে। কারণ বাঙালিরা আসামে প্রায় 1 কোটির ওপর জনসংখ্যা, 1,20,00,000 মতো আমার হিসেব। তার মধ্যে হিন্দু বাঙালি 9 করেও প্রায় 40-50 লাখ তো বটেই। তারা কাছাড় এলাকায় তারা হয়তো বিজেপির সাথে আছে, কিন্তু সারা ভারতে নেই, কাছাড়েও পুরো নেই। সন্তোষ মোহন দেব মারা যাওয়ার পরে কাছাড়ের বাঙালির একটা বড় সেকশন বিজেপিকে ভোট দেয়। কিন্তু এনআরসি হয়েছে, বহু মানুষ বাদ গেছে, এরপরে বহু মানুষকে ডিপোর্ট করা হয়েছে। উনি একটা সুস্পষ্টভাবে মুসলিম বিরোধী রাজনীতি শুরু করলেন। যে এমন বিশ্ব শর্মা একাধিক রেকর্ডেড স্টেটমেন্ট আছে, আমি মুসলিমদের পক্ষে শুধু নয়, আমি হিন্দু মুসলিম সবার পক্ষে, আমি বিজেপি মুসলিম বিরোধী রাজনীতি, ঠিক শুভেন্দু অধিকারীর মতো একেবারে এক জিনিস, সেই রাজনীতি করা শুরু করেছেন 2026-এর ইলেকশনের আগে। এবং সেই রাজনীতির অংশ হিসেবেই আমরা একের পর এক দেখতে পাচ্ছি বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে, মুসলিমদের ওপর আক্রমণ হচ্ছে, অহমিয়া মুসলিম, বাঙালি মুসলিম, মাইন্ডেড। অর্থাৎ হিন্দুদের আমি আলাদা করে ফেলবো, বাঙালি মানে অহমিয়া বাঙালি বলে না, হিন্দু আর ইউনাইটেড অ্যান্ড মুসলিম আর আদার্স। আসামে মূল পপুলেশনের 35% হচ্ছে মুসলিম অন অ্যান অ্যাভারেজ বলা চলে। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা যদি হিন্দু মুসলিম ভাগাভাগি করে ফেলতে পারে এবং ইন্ডিজেনিয়াস অর্থাৎ আদিবাসী মানুষরা যদি বিভক্ত থাকে এবং তাদের সাথে নানাভাবে সমঝোতা করতে পারে, তাহলে 2026-এর ইলেকশন তিনি জিতবেন। শুধু জিতবেন না, আসামটা ভার্চুয়ালি বিজেপির নয়, হেমন্ত বিশ্ব শর্মা হয়ে যাবে। ঠিক যেভাবে বিজেপিকে দখল করে নিয়েছেন নরেন্দ্র মোদী নামক এক গুজরাটি এবং তার সাথী অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মার মতো একজন অহমিয়ার দখলে চলে যাবে এই আসামের বিজেপি, যার বিরুদ্ধে এত কেস, এত ফাইল, এত মামলা, যিনি সমস্ত কিছু ধীরে ধীরে হাফিজ করেছেন, একের পর এক দলবদল করেছেন। আবারও বলি, আসু থেকে উলফা থেকে বাঁচতে কংগ্রেস, ওই সময় টাটার কেস হাফিজ, কংগ্রেসের সময় থাকাকালীন চিফ মিনিস্টার করার দর কষাকষি, বিজেপিকে ভাঙিয়ে আহমেদ প্যাটেলকে জেতানো। আপনারা অদ্ভুত দেখুন, লক্ষ্য করে দেখুন, লুইস বার্গার স্ক্যাম, জমি স্ক্যাম, সারদা, বিজেপি যে যোগদান, ফাইল হাফিজ, আবার বিজেপিকে কাজে লাগিয়ে সর্বানন্দ সোনোয়ালকে, যারা একসময় বিরোধী ছিলেন, সঙ্গে নেওয়া, সর্বানন্দ সোনোয়াল চিফ মিনিস্টার, তাকে ল্যাগ মেরে চিফ মিনিস্টার, এবং ফাইনালি হিন্দু মুসলিম। এই রকম রাজনীতি, শুধু নিজের ধান্দাবাজি, নিজের সুবিধের জন্য যারা রাজনীতিকে ব্যবহার করেন, ওয়ান অফ দেম ইজ हेमंत बिश्व शर्मा। आबारो बोलची, जो लोग अपना स्वार्थ के लिए पॉलिटिक्स को यूज करता है, उसमें एक है हेमंत बिश्व शर्मा। ना वो कोई पार्टी का है, ना वो कोई धर्म का है, ना कोई वो जात का है, वो सिर्फ अपना स्वार्थ के लिए धर्म को यूज करता है, पॉलिटिकल पार्टी को भी यूज करता है, सब कुछ को यूज करता है। और सीबीआई का फाइल भी गायब हो जाता है, टाडा का फाइल भी गायब हो जाता है, मर्डर फाइल भी गायब हो जाता है। ऐसा शक है हेमंत बिश्व शर्मा। আপনারা যারা দেখলেন তারা দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।